বাংলাদেশ ভারত সীমান্তে কি ঘটছে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রশ্নটা কাকে করা হচ্ছে তার উপর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জিকে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী ইস্যুতে একহাত নিয়েছিল বিজেপি। তবে বিজেপি জেতার পর সেটা অভ্যন্তরীণ রাজনীতির সীমানা ছাড়িয়ে দুই দেশের বাস্তব বিরোধে রূপ নিয়েছে। भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর অনুপ্রবেশকারীরা আপনে আপ অর্থাৎ নিজেরাই চলে যাচ্ছেন। দুই দেশের মধ্যে অবস্থিত হাকিমপুর সীমান্তে যা দেখা গেছে তাতে এর আংশিক প্রমাণও পাওয়া গেছে। অনেকেই সীমান্তে জড়ো হয়েছিলেন, নিজেরাই জানিয়েছেন দালালের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। পরিস্থিতির কারণে তারা আর ভারতে থাকতে চান না। एक साल पहले आया था। किस वजह से आए थे यहाँ पर? इधर फिर एक दोस्त से था, घूमने गया था। दूसरा दोस्त का मेरा देश का एक लड़का था, घूमने गया था, उसको साथ में यहाँ में आया था। हम बोला मैं गरीब आदमी है, हम पेट के लिए खाटने चाहता है, तो तुम्हारा देश में की काम होगा? बोले हाँ होगा, बर्तन धोआ काम, बासा बाड़ी काम मिलेगा। हम तो यदि मिलेगा तो हम वो काज करेगा, इसलिए उधर से बांग्लादेश से आया हमारे बासाबाड़ी काम दिया, हम काम किया। इस एक साल में कभी आपने क्या कोशिश की कि आपका यहाँ बंगाल इस देश का आधार कार्ड, वोटर कार्ड या और कोई पहचान पत्र बन सके, कभी ट्राई किया आपने? ना, ट्राई नहीं किया। हम तो जाना पड़ेगा ना बांग्लादेश में, तो हम क्यों ट्राई करेगा। চোরাই পথে দালাল ধরে এসেছিলাম। আপনার এখানে আধার কার্ড? না, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ওসব কিচ্ছু নেই। আমরা ওসব কিছু করিনি, কারণ আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে চলে যেতে হবে, আজ হলেও যেতে হবে, কাল হলেও যেতে হবে, তাই আমরা ওসব কাগজপাতি করিনি। কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুতে যে ভীতি তৈরি হয়েছে তাতে এমনকি অনেক পরিবারও ভেঙে গেছে। ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই বোন আছে। না, এখানে কেউ নেই, এখানে আমি একাই এখন। বাবা কোথায়? আরে বাবা চলে গেছে। কোথায় চলে গেছে? অন্য একটা মেয়ের সঙ্গে। কেন? আমরা এখানে এরকম ঝামেলা আছে তাই শুনে সে তার মতো চলে গেছে। আমাদের বলতে তুমি বাংলাদেশে চলে যাও। তুমি বাংলাদেশী, আর এখানে তোমার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ। কি করে? এই চোরাই পথে ফোনে ফেসবুকে আলাপ হয়েছিল, আর আসছিলাম এসে বিয়ে করার পরে সংসার করতেছিলাম। পরে প্রুফ নেই, এত ঝামেলা হচ্ছে, দেশে রাখতে যাচ্ছে না, তার জন্য চলে যাচ্ছে। বাবা তো মারা গেছে, ওই যে দিল্লির মধ্যে ওখানে আছে, আর মা আছে জলপাইগুড়িতে, দাদা আছে মালদাও। আমি চাই আমার মা দাদা ওই যে ফিরিয়েছু, আমরা আর দিল্লির মধ্যে মানে ইন্ডিয়ায় যাব না, বাংলাদেশেই থাকবো। এবার আসি অমিত শাহের এই আপনে আপ চলে যাওয়ার বক্তব্যের বিপরীতে তারই দলের বাংলাদেশ সীমান্তবর্তী আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে কি বলেছেন। अंधेरे का सांस लेते हुए जहाँ बीडीआर नहीं होता है वहाँ हम लोग पुशबैक करता हूँ। हाँ? आप ऐसे भेजते हैं? ऐसे भेजता है। आप तो हकीकत नहीं जानते। जो हाँ। बीएसएफ क्या करते हैं, हाँ। बीएसएफ बंदा को हाथ में रखता है। हाँ। 30 दिन 40 दिन कभी 20 दिन कभी 10 दिन तक भी हाथ में होते हैं। हाँ। जब ये जगह होते हैं बीडीआर नहीं है, हाँ। उस जगह में आप उसको धक्का लगा के भेज देते हो। আরেক সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী বলছেন, এরই মধ্যে অনেককে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু সেই রাজ্যেরই বিরোধী দলের নেতা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অব্দি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। এই যে বাংলাদেশি শয়ে বাংলাদেশি ধরছি, প্রতিটা জেলায় একটা করে হোল্ডিং সেন্টার করতে হবে, সব বাংলাদেশিকে ভরে রাখতে হবে, তারপরে পাঠাতে হবে। কই আর আওয়াজ আছেই নি, আর কোন আলোচনা আছে? হয়ে গেল 12টা লোককে বর্ডারে বসিয়ে রেখে দিয়েছে,
না ওপার যেতে পারছে না এপার আসতে পারছে, হয়ে গেল বাংলাদেশি ধারা গল্প শেষ। বিজেপির সঙ্গে অর্থাৎ বাংলাদেশের ফৌজ ভারতবর্ষের ফৌজের সঙ্গে তো দিল্লিতে আলোচনা হলো 3 দিন ধরে, কি ফয়সলা হলো? সেখানে বাংলাদেশের সরকার বলল যে আমরা নিতে পারবো না, হয়ে গেল গল্প। কি কোথায় পাঠাবে কাকে, কোথায় পাঠিয়েছে, তো ফালতু গল্প সব। এবার একটু বাংলাদেশে এই নিয়ে কি হচ্ছে দেখে আসা যাক। বাংলাদেশের রাজনীতিতেও ভারত একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2024 সালের গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক অবস্থায় নেই। It's certainly the fact that the Indian government had backed Sheikh Hasina, who was becoming increasingly unpopular because of her repression, is something that the Bangladeshis still feel bad about. And especially because Sheikh Hasina is now in India, and India has not yet said or criticized the abuses that occurred in the final weeks of Sheikh Hasina's governance, when almost 1,000 protesters were shot. বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও এখনও সীমান্তে উত্তেজনা সেই সম্পর্ককে আবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। আমরা এর বাইরে কোনো প্রক্রিয়ায় কোনো নাগরিককে আমরা গ্রহণ করব না, এটা আমরা পরিষ্কারভাবে বিএসএফ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। সাবধান, অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করবেন না। বাংলাদেশ সরকার জানিয়েছে 2024 সালের 5 আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশ ইন করা 2369 জনের মধ্যে 2175 জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 11 জনকে হস্তান্তর করা হয়েছে বিএসএফের কাছে, আর 183 জনকে ভারতে পুশব্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডয়চে ভেলের পক্ষ থেকে একাধিকবার বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন, কাউকে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা এবং তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আইন কানুন মানবাধিকারের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। এটা ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, চূড়ান্ত অসাংবিধানিক। এতকাল ধরে প্রচুর বাংলাদেশি, আগেকার পাকিস্তানের, অন্যান্য নাইজেরিয়ার বিভিন্ন দেশের মানুষ এখানে এসছে, তাদেরকে আদালতে বিচার করে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বহু মানুষকে ভারত এখানে আশ্রয় দিয়েছে, সে দলাই লামা থেকে শুরু করে বহু মানুষ ভারতে আছে। ওই বাংলাদেশেরই শেখ হাসিনা আছে। তাহলে কোন মানুষটি ঠিক, কোন মানুষটি ভুল? কি করলে ঠিক, কী কারণে ভুল? লুঙ্গি পরলে ভুল না বাংলা ভাষা পড়লে ভুল? কোনটা এই যে অনুপ্রবেশকারী, কে ঠিক করবে? কোথায় ঠিক হবে এবং কাকে করছে? মানে পুলিশ অভিযুক্ত হয়ে পুলিশ যদি বিচার করে এবং সেই শাস্তি যদি দেয়, এটা সভ্য দেশের সমস্ত আইনের বিরোধী। যুদ্ধরত নয় এমন দুই দেশের মধ্যে সীমান্তে মানুষ নিহত হওয়ার ঘটনায় বিশ্বের শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কয়েক দশক ধরে সীমান্তে মানুষ হত্যার ব্যাপারে সোচ্চার। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী কেবল 2001 থেকে 2010 এই এক দশকেই 1000-এর বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে। We had talked to the Home Ministry at that time, and we had pointed out that this is a friendly border. These are friendly neighbors. There is no national security risk. These are people that are going, as we heard in the report earlier, often to visit family members, because after all, it is an artificial border that was created in 1947. There are people that still have relatives on either side. To be using this kind of live ammunition and lethal force to target people who might be crossing the border is completely unnecessary. We were promised at that time that there would be an end to this kind of use of force, and yet we find that these abuses are continuing. গুলিতে নিহতের সংখ্যা এখন কমে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। অনুপ্রবেশকারী ইস্যুতেও উঠে আসছে মানবাধিকার লঙ্ঘনের কথা। যাচাই বাছাই না করে, আইনি প্রক্রিয়া অবলম্বন না করে বলপূর্বক কাউকে অন্য দেশে ঠেলে দেওয়ার পরিণাম কী হতে পারে? এমন কাজ করতে গিয়ে অনেক ভারতীয় নাগরিককেই ভারত কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। চলুন খুব সংক্ষেপে শুনে আসি সোনালী বিবি এবং সুইটি বিবির গল্প। সুইটি জুন মাসের 27 তারিখ থেকে বাংলাদেশে। শুক্রবার সন্ধে মালদার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঘরে ফিরেছে সোনালী বিবি। সে সন্তান সম্ভবা। শনিবার সকালবেলা নিজের গ্রাম বীরভূমের পাইকরে এসেছে। তিনি ফিরলেও তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে থাকেন সুইটি বিবি,
তার এখনো বাড়ি ফেরা হয়নি। গত জুনে দিল্লির রোহিণী এলাকা থেকে সুইটি আর তার 2 সন্তানকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। অভিযোগ, বিএসএফ তাদের বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করে। বাংলাদেশে তারা গ্রেপ্তার হন অনুপ্রবেশকারী সন্দেহে। তারপর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংশোধনাগারে বন্দী রাখা হয় তাদের। ইউরোপের দেশগুলো কয়েক শতক ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করেছে, এমনকি দুইটি বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ইউরোপ থেকেই। কিন্তু আধুনিক যুগে বিরোধের বদলে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের পথ খুঁজে নিয়েছে ইউরোপের দেশগুলো। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি মোজেল নদীর উপরে একটি সেতু। এই মোজেল নদী নির্ধারণ করে দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং লুক্সেমবার্গের মধ্যে সীমান্ত। আমার পেছনে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেঙ্গেন। সেঙ্গেনের নাম আপনারা অনেকেই জানেন। লুক্সেমবার্গের সীমান্তবর্তী এই সেঙ্গেন গ্রামের নামানুসারেই ইউরোপের ভিসাবিহীন যে ব্যবস্থা সেটির নাম হয়েছে সেঙ্গেন ভিসা। 1985 সালে এই মোজেল নদীর উপরে একটি নৌকায় লুক্সেমবার্গের সেঙ্গেন গ্রামের পাশে সই হয়েছিল সেঙ্গেন চুক্তি। শুরুতে মাত্র 5টি দেশ এতে স্বাক্ষর করলেও এখন 29টি দেশ এই ভিসাবিহীন যে ব্যবস্থা সেই ব্যবস্থার আওতায় রয়েছে। ইউরোপে যেমন সেঙ্গেন রয়েছে, বিশ্বের নানা প্রান্তে এরকম ভিসাবিহীন চলাচলের ব্যবস্থা রয়েছে। যেমন আফ্রিকায় রয়েছে ইকোভাস, লাতিন আমেরিকায় রয়েছে মেরকোসুর। কিন্তু পৃথিবীর নানা প্রান্তে যখন এই ভিসাবিহীন চলাচলের ব্যবস্থা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, আলোচনা চলছে, অন্য নানা প্রান্তে এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে অনিয়মিত অভিবাসন, অনুপ্রবেশ, পুশ ইন, পুশ ব্যাক, এমন নানা ইস্যু। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ে এই বিরোধের শেষ কোথায়?